মাহিরকে উদ্দেশ্য করে বলল, পানির বোতল আর টিস্যু দে। মাহির টিস্যু আর পানির বোতল দিল। সায়েদ আনানের কথা মতো গ্লাসগুলো খুলে গাড়ি স্টার্ট দিল। তুর বড় নিঃশ্বাস নিচ্ছে আর ফুপিয়ে কাঁদছে। আনার পানি এগিয়ে দিল। তুর তা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। আনানের হাত থেকে টিস্যু নিয়ে চোখ মুছে নিল। তুর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আনার তুরের দিকে তাকিয়ে আছে। কি আছে মেয়ের মধ্যে? বরং সে আমার স্বভাবের উল্টো চাঞ্চলতা ভাব, উল্টোপাল্টো আচরণ করে, অনুভূতি বুঝতে না পেরে কাঁদে। ভালোবাসা উষ্ণতায় তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অদ্ভুত কথা বলে, আবার অপছন্দ তালিকাগুলো তার নিত্যদিনের অভ্যাস। অন্য আরও 5টা মেয়ের মতো অত শত বুঝে না, নিতান্তই অবুঝ বোকা। মেয়েটা পুরোই আমার উল্টো, তবু ভালোবাসি এই অদ্ভুত মেয়েটাকে। মাত্র কিছুদিন পরিচয়, মেয়েটা আমার বেঁচে থাকার কারণ হয়ে গেছে। এক পলক না দেখলে নিঃশ্বাস নেওয়া দুঃসাহস হয়ে যায়। সেখানে অপ্রাসঙ্গিক কথা একদম অপছন্দ ছিল। যেখানে এই মেয়েটা অপ্রাসঙ্গিক কথা না শুনলেও দিনটা বিষাদময় হয়ে যায়। হয়তো সে বুকে পাঁজরে বাঁকা হাড় বলে। জানি না কিছু, শুধু জানি এই সদ্য বিয়ে করা আদরিনী মেয়েটা আমার, শুধু আমার। এতক্ষণে তুরে নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। আনার তুরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে যখন কথাগুলো ভাবছে, তুর তখন আনানের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। এর আবার কি হলো? লুচু বেটা কি ভাবে তাকিয়ে আছে? ডাক্তার তো মোটেও না মনে হচ্ছে। মনু কাকা দোকানের সামনে বকাটে। তোর একদিন আর আমার যা কয়দিন লাগে আর কি, দেখবি তখন নিজেই আমাকে আমার আম্মার কাছে নিয়ে আসবি। কালসাপ কোথাকার, ওঝা ছাড়া পিটিয়ে লাল করে দিব। তোর জন্য আমার সব স্বপ্ন ধুয়ে মুছে চার্চের ফাদারের জামাই হয়ে গেছে। তোর দাঁতে দাঁত চেপে আনারের দিকে তাকিয়ে ভাবছে, আর এদিকে মাহের তাকের দিকে ঘুরে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আর মনে মনে বলছে, বন্ধুর সব মেয়ের দোয়াতে তুই এমন বউ পেয়েছিস। এমন বউ যার আছে তোমার মতো মাফিয়া অন্যের খাতা দেখে টুকি পাস করা ডাক। হা হা, এত এডুটেড বাইরে, কিন্তু ঘরে তুমি ভেজা বেড়াল। তাজবির রে, তোর সুখের দিন শেষ। আর বউয়ের চুল টানা বাংলাদেশ। জি। মায়ের গলা ঝেড়ে কিটকিটিয়ে হেসে বলল, বন্ধুর বউ তো কোথাও উড়ে যাচ্ছে না, বাড়ি গিয়েও দেখতে পাবি। আশেপাশে আমরাও আছি, আমাদের দিকে একটু নজর দাও। আনার চোখ কটমট করে তাকালো। মাহের দাঁত কেলিয়ে হাসছে, তার সাথে শাহেদও যোগ দিল। তুর ভুরু কুচকে মাহের দিকে তাকিয়ে আছে। মাহের মুচকে এসে বলে, ভাবি আমি আপনার একমাত্র দেবর। তুর বিরক্ত হয়ে বলল, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বয়স্ক বেটি মনে হচ্ছে? আনার বোঝার চেষ্টা করছে, আসলে তুর কি বুঝতে পারছে? মায়ের ভ্যাকাচাকা খেয়ে বলো, মানে বয়স্ক হতে যাবেন কেন? তুর আরও এক ধাপ বিরক্ত নিয়ে বলো, তাহলে ভাবি বলছেন কেন? আমি কি আপনার বড়? আপনার ভাবি হতে গেলে আমাকে 8-10টা বাচ্চার মা হতে হবে। তাই একদম ভাবি বলবেন না, আমার সুন্দর কিউট পিউট নাম আছে, ওটাই বলবেন। তোর কথায় আনানের বেশি কাশি উঠে গেছে। শাহেদের ড্রাইভ করছে, নয়তো এতক্ষণে হেসে গড়াগড়ি খেত। মায়ের হাঁ করে তাকিয়ে আছে, তুরের কথা হজম করতে পারছে না। আনান সামনে ঝুঁকে হাত দিয়ে মাহেরের মুখ বন্ধ করে বলো, আরও 10 বছর অপেক্ষা করলেও আমি রোমান্স করতে পারবো না। সেখানে 8-10টা বাচ্চার বাপ হওয়া ইম্পসিবল। তাই ভাবি না ডেকে তুই ডাকিস, আর মুখ বন্ধ করে, না হলে তুই ঠিকই মশাদের বাপ হয়ে যাবি। মায়ের সামনে তাকিয়ে চুপ মেরে আছে। কি মেয়ের বাবা? পুরো ধানি লঙ্কা। তোর বাইরে তাকিয়ে আছে। বিশাল একটা বাড়ির সামনে গাড়ি এসে থামলো। দুজন দারোয়ান মিলে গেট পুরো খুলে দিল। গেট খুলতেই প্রথম 4টা গাড়ি গেট বাড়ির ভেতরে ঢুকলো। এরপর আনানের গাড়ি ঢুকলো। তোর জানালার থেকে চোখ সরিয়ে আনানের দিকে তাকিয়ে বলল, এটা আবার কোথায়? আনান মুচকি হেসে বলল, একটু পরে দেখতে পাবে, অপেক্ষা করো। তোর বিরক্ত হয়ে বসে রইল। গাড়িটা একেবারে গাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা খুলে শাহাদ আর মাহেরকে বের হলো। আনান বের হয়ে তুরের পাশে দরজা খুলে দিল। তুর বাইরে বের হতে চারপাশটা চোখ বুলিয়ে দেখতে লাগলো। বেশ কৌতূহল নিয়ে আনানকে প্রশ্ন করলো, এত বড় বাড়ি কার? আমাকেই বা আনলেন কেন? আনান মুচকে এসে বলল, এটা আমার বাড়ি, তবে এখন থেকে তোমার বাড়ি। তোর খুশি হলো না, বরং সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রইল আনানের দিকে। আনান চারপাশ চোখ বুলিয়ে বলল, যত প্রশ্ন রুমে গিয়ে করো, এখন কোনো কথা না। তোর মুখ ঘুরিয়ে সামনে তাকালো। আনান
তুর্কি নিয়ে দরজার দিকে ঘরের মধ্যে প্রবেশ করতেই মাথার ওপর ফুলের বর্ষণ শুরু হলো। তুর চোখ বন্ধ করে খিলখিল করে হেসে উঠল। আনান তা থেকে হা করে তাকিয়ে আছে। তুর হিজাব ঝেড়ে সামনে তাকিয়ে দেখে প্রায় 8-10 জন পুরুষ মহিলা দাঁড়িয়ে আছে। তুর তাদের সামনে যেতেই তারা একসাথে বলে উঠল, স্বাগতম ম্যাম। তুর সবাই দিকে তাকিয়ে দেখে প্রায় সবাই তার বড়, কেউ কেউ মাদারের বয়সী, আবার কেউ মাদার থেকে বয়সে একটু ছোট হবে। তুর মুচকি হেসে বলল, আমি ম্যাম নই, আমি তুর, তোমরা আমাকে তুর বলে ডাকবে। সবাই তুরের কথা শুনে আনানের দিকে তাকালো। আনান মুচকি হেসে চোখ দিয়ে ইশারা করল তুরের কথা শুনতে। আনানের ইশারাতে সবাই খুশি হলো। তুর আনানের দিকে তাকিয়ে বলল, আমি কোথায় থাকবো? আনান সার্ভেন্টদের দিকে তাকিয়ে বলল, খাবার রেডি করো, সবাই যে যার কাজে চলে যাও। শাহেদ আর মাহের সোফায় হাত পা ছড়িয়ে বসে আছে। আনান তুরের দিকে তাকিয়ে বলল, উপরে এসো। তুর আনানের কথায় আনানের পিছু পিছু গেল। আনান নিজের রুমের সামনে গিয়ে বলল, এটা তোমার। আর আনানকে বলতে না দিয়ে তুর রুমে ঢুকে ঠাস করে দরজা দিয়ে দিল। আনান হা করে তাকিয়ে আছে। আজ তার রুমের দরজা তার মুখের সামনে বন্ধ করে দিল। যেই রুমে কিনা আনানের পারমিশন ছাড়া কেউ প্রবেশ করতে পারে না, সেখানে আছে। আনানের পারমিশন তো দূরের কথা, উল্টো মুখের উপর দরজা বন্ধ করে দিল। আনান হাঁ করে তাকিয়ে আছে বন্ধ দরজার দিকে। কিটকিট করে হাসির আওয়াজ আসতে তাকিয়ে দেখে দুটো সার্ভেন্ট হাসছে। আনান তাদের দিকে রাগে চোখে তাকাতেই তারা দৌড়ে চলে গেল। আনান হতাশ হয়ে দাঁড়িয়ে আছে। তুর রুমে ঢুকে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। চারদিকে তাকিয়ে বিড়বিড় করছে, এত বড় রুম দিয়ে আমি কি করব? আরামসে হাত পা মেলে 10 জন এই রুমে ঘুমাতে পারবে, সাথে ফুটবল খেলতে পারবে। তুই উঠে চারপাশটা চোখ বুলে দেখল। এক পাশে বড় বেড, তার পাশে ল্যাম্পশেড রাখা জন্য ছোট্ট টেবিল, বেডের অপোজিট সাইডে ড্রেসিং টেবিল, সেই টেবিলের বডি স্প্রে সেন্টের বোতল রাখা, আরও অনেক জিনিস। তাই পাশে ওয়াল জুড়ে বড় কাবার্ড, আরেক পাশে সোফা আর টেবিল রাখা। তোর সোফায় বসে দাঁত দিয়ে নখ কাটছে আর ড্রেসিং টেবিলের ওপর এত কিছু দেখে ভাবছে, এত সাজগুজ কে করে? আগে আরেকটা বউ ছিল নাকি? কিন্তু বউ হলে সে পুরুষের জিনিস কেন লাগাবে? বিরক্ত এত প্যাঁচা চিন্তা করতে অকালে পাবনায় জেলে যেতে হবে। তার চেয়ে গোসলটা সেরে নি। তুর উঠে ওয়াশরুমে গিয়ে আবার ফিরে এলো। জামা কাপড় নিতে গিয়ে দেখে ব্যাগ নেই। তুর তাড়াতাড়ি রুমের দরজা খুলে বের হতে নিলেই সামনে তাকিয়ে দেখতে পেল দরজা বরাবর ঠিক সামনে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আনান। পাশে তার গিটার আর ব্যাগ রাখা। তুর ভুরু কুচকে তাকিয়ে বলল, অবলা পুরুষের মতো অসহায় চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? মনে হচ্ছে কেউ ব্যাগপত্র নিয়ে বের করে দিয়েছে। আনান তপ্ত নিঃশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, একদম ঠিক বলেছ, আমার বউ আমাকে আমার রুমে ঢুকতে দেয়নি, বরং মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দিয়েছে। আনান কথাটা বুঝতে তুরের সেকেন্ড 5 সময় লাগলো। তুর বুঝতে পেরে বলো, আমি আমার রুমে কোনো ছেলেকে ঢুকতে দিব না, আপনাকে তো আরও দিব না। আমার ব্যাগ দিন, তাড়াতাড়ি আমি ফ্রেশ হব। আনান দুহাত পকেটে গুজে ভুরু কুচকে তাকিয়ে বলো, ডিয়ার বউ, রুমটা আমার ছিল, তবে এখন আমার, তাই তোমার জায়গা দেওয়ার না দেওয়া কিছুই আসে যায় না। বাই দ্য ওয়ে, বউটা আমার, তাই আমি থাকতেই পারি। তোর কটমটো করে তাকিয়ে বলো, অসভ্য লুচু বদ ছেলে, ব্যাগ নিয়ে কেটে পড়ুন। বেশি করলে না এমন ধোয়াই দিব, আজীবন মনে থাকবে তখন। আনান মুচকি হেসে তুরের দিকে তাকিয়ে আছে। তুর ব্যাগ নিয়ে আসলে আনান ব্যাগটা নিয়ে রুমে ঢুকে যায়। তুর তা দেখে ধূপধাপ শব্দ করে রুমে প্রবেশ করে। আনান বিছানায় বসে আছে তুরের গিটার নিয়ে। তুর রেগে গিটার নিতে গেলে আনান গিটারে সরিয়ে রেখে বলে, আগে ফ্রেশ হয়ে এসো, তারপর দিব। তুর ভুরু কুচকে তাকিয়ে বলো, রুমটা খালি চাই, না হলে যাব না। খালি করে দেওয়া 2 ঘন্টা পর রুমে আসবেন, তার আগে আসলে মেরে দিব। আনান তুরের কথা শুনে চিন্তা করলো, মেয়ে মানুষ, হয়তো একটু প্রাইভেসি দরকার, তাই চুপচাপ উঠে গিটারটা নিয়ে রুমে থেকে চলে গেল। তুর আনানের চলে যাওয়া দেখে হাঁ করে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, এইটা কি হলো? এই বেটা হঠাৎ করে এত ভালো হলো কেমনে? বলার সাথে সাথে চলে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছি, আজকে ভয় পেয়েছে তাই। জি তুরজি, তোর ভয়ে চোর ডাকাত সব কুপকাত। তুর খুশিতে গদগদ হয়ে হিজাবের পিন খুলে পাশে রাখলো, চুলের খোপা খুলে বেনি টেনে খুলে হাঁপাতে হাঁপাতে শেষ। চিরুনি দিয়ে আরেক দফা যুদ্ধ করে চুল আশ্রে বিছানা ঠাস করে শুয়ে পড়ল। তোর কাঁদো কাঁদো মুখ করে চুলের হাত দিয়ে বলো, এই চুল সামলানোর জন্য হলো
চলে আসো আম্মা, এইগুলো আমার দ্বারা হবে না। ডাইনিং স্পেসে বসে আছে আনান আর মাহের, কিন্তু তুরের খবর নেই। 2 ঘন্টা হয়ে 3 ঘন্টা হতে চলো। মাহের আনানের দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি বিয়েটা না করলেও পারতি। বাচ্চা একটা মেয়ে, তুরের মধ্যে ম্যাচুরিটি নেই যে একটা বৈবাহিক সম্পর্ক বুঝবে। বৈবাহিক সম্পর্ক তো দূরের কথা, তুর এখনও বাস্তবতা ঠিক করে বুঝে না। নইলে চিন্তা করে দেখ, এতটাই অবুঝ যে তার ট্রেপে ফেলে বিয়ে করে নেওয়া অবধি বুঝতে পারেনি। একটা 9-10-এর মেয়েও ব্যাপারটা বুঝতে পারে, যা তুর বুঝেনি। আনান কিছুক্ষণ চুপ করে থেকে মাহের দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, তুর বাস্তবতা বুঝতে শেখেনি, এটা ভুল। তুরের বাস্তবতা বুঝতে দেওয়া হয়নি, এটাই সত্য। আনানের কথায় মাহের কপাল সূক্ষ্ম ভাঁজ বলল। আনান শার্টের হাতা ফোল্ড করে সোজা হয়ে বসে বলল, তুরের লাইফটা এমন যেখানে বাস্তবতা বুঝলে সে শক্ত হয়ে যেত, অনুভূতি শূন্য যাকে বলে। মাদার ক্রিস্টোফার তাই তাকে একটা ব্রাজলের মধ্যে রেখেছে। তুরের দুষ্টুমি আর ছেলে মানুষগুলো কি উনি কখনো আটকায়নি, না দিয়েছে বাদান, যার ফলে তুরের মধ্যে ছেলে মানুষই রয়ে গেছে। একটা জিনিস আমার সবাই জানে, একটা বাচ্চাকে বাইরে পরিবেশের সাথে মিশতে না দিলে সে বাইরে পরিবেশ সম্পর্কে অবগত হয় না। বাচ্চারা বাস্তবতা বুঝতে শেখে না, সে শুধু ততটুকুই শেখে যা তার ঘরের মানুষ তাকে শেখায়, কিংবা তার থেকে যা দেখে তাই শেখে। তুর ঠিক ওই টাইপের, শুধু পার্থক্য তুর ঘরে আটকে রাখেনি, বরং তার জন্য একটা নির্বাচিত নির্দিষ্ট এরিয়া ছিল। এরিয়ার বাইরে মানুষের সাথে তুরের মিশতে দেওয়া দূরের কথা, যেতে অবধি দিত না। তুরকে সমাজের নোংরা মস্তিষ্ক মানুষের কাছে এতটাই দূরে রেখেছে, এতটাই আলগে রেখেছে, যার পরিপ্রেক্ষিতে তুরের মন মানসিকতা এখনও 6-7-এর বাচ্চা মেয়েদের মতো। আমার খারাপ ভালো দেখেই বাস্তব জ্ঞান অর্জন করি, তুর শুধু ভালোটাই দেখে, খারাপটাকে মন ও মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে দেয়নি মাদার ক্রিস্টোফার। তুর কোনো কাজ কিংবা কথা মস্তিষ্ক দিয়ে বিবেচনা করে না, বরং মন দিয়েই করে। তুরদের পাড়ার বাইরে কোথাও যেত না। চার্চ আর শুকনি ছিল ওর সেই নির্বাচিত এরিয়া। তুরের জন্ম 5টা বাচ্চাদের মতো হলে এত কিছু হতো না। তুই হয়তো জানিস না, মাহের তুর মাদার মেয়ে নন, বরং তুরকে তিনি পেয়েছেন যখন তুরের বয়স মাত্র 3 দিন। তখন মাহের হা হয়ে গেছে আনানের কথায়। তুরকে মাদার ক্রিস্টোফার ওনার মেয়ে করে রেখেছেন, কিন্তু কিছু মানুষ যেন তা সহ্য হতো না। বেনামি বলতো, কারো পাপ বলতে আরও কত নোংরা কথা বলতো। তাই মাদার ক্রিস্টোফার সকল বাস্তবতা থেকে তাকে দূরে রেখেছেন, আর এখন তাকে আলগে রাখার দায়িত্ব আমার। মাহের অবাক হয়ে তাকিয়ে থাকে, বলল, বেনামি আবার কেমন কথা? মানুষ এতটাই নীচ কেন? আসলে মাদার ক্রিস্টোফার ঠিক করেছেন, তা না হলে বেনামি অন্যের পাপ এই টাইপের কথা শুনে ছোট মন মস্তিষ্ক একটা দাগ পড়ে যেত। ব্রো, এই ছোট পরিটাকে আলগে রাখিস। আনান মুচকি হেসে বলল, আলগে তো নয়, বরং বক্ষ পিঞ্জুরেতে যত্ন করে বন্দি করব বলে নিয়ে এসেছি, যেখানে কেউ বেনামি বলতে পারবে না। সে আমার প্রিয়সী হয়ে থাকবে। বেনামি শব্দটা তাকে আর ছুঁতে পারবে না। মাহের আনানকে ধাক্কা দিয়ে পাশে চোখ দিয়ে ইশারা করে। তাকিয়ে দেখে তুরে দাঁড়িয়ে আছে, চোখ মুখ কেমন বিষণ্ণ। চকলেট কালারের স্কার্ফের সাথে ক্রিম কালারের শার্ট, স্কার্ফের সাথে মিলিয়ে হিজাব বাঁধা। আনান তুরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আসো, তোমার জন্য বসে আছি। তুর মাথা নিচু করে চুপচাপ এসে চেয়ারে বসলো। আনান তো দেখে ভুরু কুঁচকে ফেলল। তুর এত স্বাভাবিক থাকার কথা না, এই স্বাভাবিক ব্যাপারটা আনানের কাছে চরম অস্বাভাবিক লাগছে। মাহের আনানকে ইশারা করে বলল, কি হয়েছে? আনান চোখ দিয়ে ইশারা করল, জানি না। আনান সার্ভেন্টদের বলল খাবার দিতে। তারা খাবার সার্ভ করতে লাগলো। তুর মাথা নিচু করে বসে আছে। আনান নিজে তুরের পাতের খাবার তুলে দিল। তুর হাত ধুয়ে খাবার খাচ্ছে, তবে এটাতে খাবার বলে না। মাছ আর মাংস সাইড রেখে শুকনো ভাত খাচ্ছে। আনান এইবার একটু বেশি চিন্তায় পড়ে গেল। আনান তুরের প্লেটে নিজের কাছে নিয়ে ভাত মেখে মাছ বেছে দিল। তুর চুপ করে আছে দেখে আনানের বুক ধপ করে উঠল। মাহের চুপচাপ তুরকে দেখছে। যে মেয়েটা আনানের আশেপাশে থাকলে ঝরকা করে, সে এত চুপচাপ বসে আছে, তা দেখে মাহের বেশ চিন্তিত হলো। তুর অল্প কিছু খেয়ে উঠে পড়ল। আনান নিজে খাওয়া বাদ দিয়ে
তুরের দিকে তাকিয়েছিল এতক্ষণ। তুর যাওয়ার পর আনান অল্প কিছু খেয়ে উঠে পড়ল। মাহির কোনো রকম খাওয়া শেষ করে আনানকে বলল, আনান শোন। হ্যাঁ বল। আমার মনে হয় তুর আমাদের কথাগুলো শুনেছে, তাই এত আপসেট। চাই না, তবে ওকে এইভাবে দেখতে ভালো লাগছে না। তা ঠিক। তোর মাদারের সাথে কথা বলতে দে, উনি হয়তো বলতে পারবেন। আমি চাই দোস্ত, মিটিং আছে, তুই ফোন করে খবর বলিস। ঠিক আছে, আল্লাহ হাফেজ। মাহের চলে যাওয়ার পর আনান রুমের দিকে যেতে শাহেদ এসে জানালো, জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে, ইমিডিয়েটলি একটি সার্জারি করতে হবে। সব রেডি, শুধু আনান গেলে সার্জারি শুরু হবে। আনান রুমের দিকে আর গেল না। সার্ভেন্টদের মধ্যে একটা মহিলাকে ডেকে বলল তুরের খেয়াল রাখতে। আনান বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। তুর বসে আছে রুমে, হিজাব খুলে দিয়ে আধ ভেজা চুলগুলো ছেড়ে দিল। বিছানার পাশে কাচের দরজা দেখে সেটা ধাক্কা দিতে খুলে গেল। তুর দরজা দিকে বের হতে দেখতে পেল একটা মিনি ছাদ, মাঝখানে একটা ডিবেন রাখা, তার পাশে বেশ খানিকটা দূরে দেওয়াল ঘেঁষে কাঠগোলাপ আর বেলি ফুলের গাছ লাগানো। তুর গিয়ে ডিবেনে বসল। ভীষণ মনে এই সুন্দর পরিবেশকে বিষণ্ণ করে দিল। তুর সমস্ত শরীরে ভার ডিবেনের উপর ছেড়ে দিয়ে মাথা এলিয়ে শুয়ে পড়ল। ঘন কালো লম্বা চুলগুলো অবাধ্য হলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। চুলগুলো হালকা বাতাসের সাথে নিজের অস্তিত্ব বিলীন করে দিতে মত্ত। তুর মনে একরাশ বিষণ্ণতা চোখ বুজে এলো। ঝরে পড়া কাঠগোলাপ আর বেলি ফুলের শুভ্রতা মাঝে বিষণ্ণ বিশদ মুখে ঘুমিয়ে আছে এক মায়াবতী। আনান সার্জারি শেষ করে বের হলো। সাদা অ্যাপ্রনটা কোনো রকম ছুঁড়ে ফেলে ফোন হাতে নিয়ে কল দিল সেই মহিলা সার্ভেন্টকে। কল রিসিভ করতে জিজ্ঞেস করলো, তুর কি করছে? মহিলাটি বলল, তুর সেই দুপুরে যে দরজা বন্ধ করেছে আর খুলেনি। ওরা শেষ কয়েকবার দরজা নক করেছে, তাও কোনো সারা শব্দ পায়নি। এইটুকু কথা ছিল আনানের পাগল করে দেওয়ার জন্য। আনান মোবাইলের পকেটে রেখে এক দৌড়ে লিফটের কাছে গেল, কিন্তু লিফট মাত্র গ্রাউন্ড ফ্লোরে নেমেছে। উঠতে হয়তো 30 সেকেন্ড কিংবা তার চেয়েও বেশি লাগতে পারে। আনান সেই সময়টুকু ওয়েট করতে পারেনি, পাগলের মতো ছুটতে লাগলো সিঁড়ি দিয়ে। সবাই আনানের দিকে তাকিয়ে আছে। ডাক্তার আনানে এতটা চিন্তিত কখনো দেখেনি কেউ। আনানের সেই দিকে খেয়াল নেই। আনান সবাইকে ডিঙ্গে দৌড়ে পার্কিং লটে চলে গেল। ড্রাইভার থেকে চাবি নিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করলো। এক হাতে নিজের চুল টানছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আনানের চোখ মুখ লাল হয়ে আছে। খুব প্রিয় পছন্দের জিনিস হারালে ঠিক যেমনটা মনে হয় ঠিক তেমনি, বরং তার চেয়েও বেশি। আনান 1 ঘন্টা পথ খুব অল্প সময় পার করে দিল। গেট গিয়ে গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করতে আনান যেন আরও বেশি উন্মাদ হয়ে গেল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আবছা আলো আবছা অন্ধকারের সাথে আনানের মনে অবস্থাটাও তেমন। আনান গাড়ি থেকে বের হয়ে দৌড়ে বাড়ির মধ্যে প্রবেশ করলো। কোনো রকম সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজা ধাক্কাতে লাগান হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে আনান। শেষ মাথায় আসলো দরজা সাউন্ড প্রুফ। আনান কিছুক্ষণ নিজের চুল টেনে ধরে চোখ বন্ধ করে পকেট থেকে ডুপ্লেক্স চাবি বের করে দরজা লক খুলল। সার্ভেন্টরা সবাই হাঁ করে তাকিয়ে আছে। তারা আনানকে এতটাই অস্থির কখনই দেখেনি। আজকে বিষয়টা তাকে খুব ভাবাচ্ছে। আনান রুমে ঢুকে তুরকে খুঁজতে লাগলো। বিছানা, বাথরুম সব জায়গাতে খুঁজে পরে দেখলো মিনি টেরেসের দরজা হালকা খোলা। আনান ধীর পায়ে কাচের দরজাটা ঠেলে পুরো খুলল। পা বাড়ালো ছাদের দিকে। ফ্লোরে জুড়ে একরাশ লম্বা চুল ছড়িয়ে আছে। বাতাসের কারণে বেশ কিছু কাঠগোলাপ উঠে এসে চুলের উপর পড়ছে। কেউ দেখলে বলবে ইচ্ছে করে সাজানো হয়েছে। আনান ডিবানের সামনে এসে দাঁড়াতেই বুকটা ধপ করে উঠল। সামনের দৃশ্যটা রূপকথার গল্পের মতো। আনান হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে কোনো রাজকন্যার জন্য বরাদ্দ করা প্রসাদে এসেছে। গুটিসুটি মেরে শুয়ে আছে তুর। স্কার্টের একপাশে ফ্লোরের সাথে লাগোয়া, 2 হাত ভাঁজ করে মাথার নিচে বালিশের মতো করে রেখেছে। দীঘল কালো লম্বা চুলগুলো অবাধ্য হয়ে ডিবানে ছড়িয়ে ফ্লোরে আছড়ে পড়ছে। ছোট ছোট চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। এতে তুর খুব বিরক্ত হয়ে বারবার ভুরু কুঁচকে ফেলেছে। বাতাসের আর্দ্রতার কারণে গোলাপি ঠোঁটগুলো শুকিয়ে আছে। আনান আটকে রাখা নিঃশ্বাসটা ফেলে তুরের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। হাত বাড়িয়ে ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে গাল ছুঁয়ে কানের নিচে হাত গলিয়ে বৃদ্ধা আঙ্গুল দিয়ে তুরের ঠোঁটে স্পর্শ করলো। মুচকি হেসে তুরের কপালে নিজের কপাল ছোঁয়ালো।
তুরের কপালে কপাল থেকে আদুরি গলায় বলল, ভয় পাইয়ে দিয়েছিলে আদুরিনি, খুব বেশি ভয় পেয়েছি। এই হার্ট সার্জন আজ তার হার্ট ফেল করে মরে যেত। তুমি তো দিব্য আমার মায়াবতী সেজে নিশ্চিন্তে ঘুমিয়ে আছো, কিন্তু তোমার হতভাগা বরমাশাই তোমার চিন্তায় পাগল হয়ে গেছে। আনান তুরের গালে চুমু দিয়ে তুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো ফ্লোরের থেকে তুলে ডিভানে রাখলো। তারপর তুরে মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, কে জানতো আমার আদরিনী এত লম্বা চুলের অধিকারিণী। হিজাবের আবদ্ধ আমার মায়াবতী না জানে আমাকে ঘায়েল করার জন্য তোমার কত রূপ লুকিয়ে রেখেছ। আনন্দ তুরকে পাঁচ কোলে তুলে নিল। তুর ঘুমে এতটাই কাতর হয়েছে, কোলে তুলে নেওয়া তার হুঁশ নেই। আনান তুরকে কোলে তুলে নিতেই তুরের মাথা গিয়ে ঠেকলো আনানের বুকে। চুলগুলো আনানের বাহু স্পর্শ করে ছড়িয়ে পড়ল হাঁটা তালে তালে। আনান হাঁটু ছুঁয়ে যাচ্ছে তুরের চুল। আনান তার মায়াবতী আদরিনীকে বিছানায় শুয়ে দিয়ে এসি অন করে শুভ্র রঙের চাদরটা দিয়ে জড়িয়ে নিল। আর সে ফ্রেশ হতে গেল। তুর আড়মোড় ভেঙে চোখ কসলাতে কসলাতে বিরক্ত নিয়ে চোখ খুলল। চাদরটা সরিয়ে উঠে বসলো ভুরু কুচকে। কিছুক্ষণ রুমের আশপাশ দেখতে দেখতে চিন্তা করতে লাগলো, আমি এখানে কি করে? আমি তো ছাদে। ইয়াল্লা, ভূতে আনেনি তো? তুর ভয় ভয় চাদরটা মাথায় জড়িয়ে জুতো থুতো করে বসে রইল। আনান ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা তাকাতে চমকে উঠল। তুরের চুল দেখা যাচ্ছে, কিন্তু এইভাবে বসে আছে কেন? আর বসলো মাথা ঢেকেছে কেন? আনান বিছানার পাশে দাঁড়িয়ে চাদর টেনে সরাতে তুর আ করে চিৎকার দিয়ে উঠল। তুরের চিৎকার শুনে আনান নিজেও চিৎকার দিয়ে উঠল। আনান নিজের কাজে নিজেকে বোকা বনে গেল। তুর চোখ বন্ধ রেখে চিৎকার করছে। আনান ঝুঁকে তুরের মাথার নিচে বুকের সাথে চেপে ধরে বলল, তুর আমি তোমার নান রুটি, দেখো চোখ খোলো। তুর নান রুটি শুনে আনানকে ঝাপটে ধরলো। তুরের এহেন কাণ্ডে আনান ফ্রিস্ট হয়ে গেল। তুর ভয়ের চোখ বন্ধ রেখে দাঁতে দাঁত চেপে বলল, আমি এখানে থাকবো না, এখানে ভূত আছে, আমাকে ছাদ থেকে বিছানায় এনে ফেলেছে, আমি থাকবো না। আনানের নিজেকে স্বাভাবিক রাখার জন্য বড় করে নিঃশ্বাস নিল। তার হৃৎপিণ্ডের হৃদয়স্পন্দন কমে যাচ্ছে ক্রমশ। 2-3টা বার বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে কাঁপা কাঁপা হাতে তুরের মাথা হাত বুলিয়ে আদুরি গলায় বলল, তুর চোখ খোলো, দেখো এইখানে আমি আর তুমি ছাড়া কেউ নেই, আর তোমাকে আমি এনেছি ছাদ থেকে, ভূত আনেনি। চোখ খুলে যান একটু দেখো। তুর যেন আনানের আদুরে কথা ভরসা পেল। আনানকে জড়িয়ে রেখে চোখ খুলো। আনানকে টি শার্ট মট করে ধরে রেখে চারিদিকে চোখ বুলিয়ে নিল। আনান তুরের মাথা এখনও হাত বুলিয়ে নিচ্ছে। তুর মাথা উঁচু করে আনানের দিকে তাকিয়ে চমকে উঠে আনানকে ছেড়ে দিল। চাদর টেনে নিজেকে ঢেকে ফেল তুর। আনান তুরের অস্বস্তি বুঝতে পেরে মুচকি এসে কাবারের একপাশে খুলে একটা ওড়না নিল। তুর আনানের দিকে এতক্ষণ তাকিয়েছিল। কাবাড খুলতেই তুর চমকে উঠল। কাবাডের পুরো এক পাশ জুড়ে মেয়েদের জামা কাপড়, উপরের পাশে অনেকগুলো স্কার্ট ঝুলিয়ে রাখা, তার পাশে কোল ঘেঁষে হিজাবের বহর, এক তাকে লেডিস শার্ট যা তুর পরে, তার পাশে ওড়না। আনান কাবাডের দরজা বন্ধ করে তুরের পাশে এসে তুরের দিকে ওড়না এগিয়ে দিল। তুর ওড়না নিয়ে নিজেকে আর চুলগুলো আটকে ব্যস্ত হয়ে পড়ল। মাথায় ঘোমটা দিতে আনান তুরের ওড়না ধরে ফেলল। তুর ভয় পেয়ে কেঁপে উঠল। আনান মুচকি হেসে বলল, বর হই তোমার, চুল দেখলে সমস্যা নেই, তাই এত ঘোমটা দিতে হবে না, এমনিতেই থাকো। তুর আনানের দিকে তাকিয়ে ওর কথা শুনল। হঠাৎ মুখটা বিষণ্ণ করে ফেলল। ওড়না আটসাট করে বিছানা থেকে নেমে গেল। তুরের মুখ দেখে আনানের মন খারাপ হয়ে গেল। আনান বুঝতে পেরেছে না হঠাৎ তুরের কি হয়েছে। তুর বিছানা থেকে উঠে সামনে হেঁটে যেতে আনান সব মন খারাপের পাশে রেখে হাঁ করে তাকিয়ে আছে। তুর ওড়না ঠিক করতে করতে সাবলীনভাবে হেঁটে আয়নার সামনে দাঁড়ালো। পেছন থেকে আনান তাকিয়ে আছে। তুরের চুলগুলো প্রায় পা থেকে 5-6 ইঞ্চি উপরে পরে তুরের হাঁটা তালে তালে চুলগুলো ঢেউ খেলছে। ঘন কালো চুলগুলো তুরকে সত্যি রূপকথা লুকিয়ে রাখা রাজকন্যার মতো লাগছে। ঘুম ঘুম চোখ, ফোলা ফোলা মুখ আর এলোমেলো লম্বা চুলে মোহনীয় করে তুলছে তুরকে। আনান যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। তুর আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে চেষ্টা করছে, কিন্তু বারবার অসফল হচ্ছে। এক পর্যায়ে আয়নার দিকে তাকিয়ে দেখে আনান তার দিকে তাকিয়ে আছে। তুর তা দেখে মাথা নিচু করে ফেলল।
তুরের মাথা নিচু করে ফেলতে আনানের ধ্যান ভাঙল। আনান ধীর পায়ে সামনে এগিয়ে গেল। তুর আনান উপস্থিত টের পেয়ে মাথা নিচু করে বলল, আমাকে আমার আম্মুর কাছে দিয়ে আসুন প্লিজ। আপনাকে আমার দায়িত্ব নিতে হবে না। আমি জানি আমি বেনামি, কিন্তু আমি আমার আম্মার ছাড়া কারো দয়া নিয়ে থাকতে চাই না। আপনাকে কষ্ট করে আমার দায়িত্ব নিতে হবে না। বেনামি বলাতে আমার একটু কষ্ট হয় না, কারণ সত্যি কথা মেনে নিতে কষ্ট হয় না। আমি তো এখন বড়, আর বড়দের সত্যি সত্যি কষ্ট হয় না। আমি এখানেই থাকবো না। আনান্তুরের কথায় 2 কদম পিছিয়ে গেল। তার আদরিনী এসব কি বলছে? আসলে কি তুর আমার সব কথা শুনেছে, নাকি শুধু শেষের কথাটা শুনে এমন করছে? আনন্দ চোখ লাল হয়ে গেল, মাথায় এদিক ওদিক করে আফসোস করছে। তুরের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আনানের চোখে পানি জমে গেছে। তার মায়াবতী মায়া মুখটা নিষ্প্রাণ দেখে আনানের ভিতর চুরমার হয়ে যাচ্ছে। আনান তুরের সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে তুরের মুখটা ধরে উঁচু করল। তুর ফুপিয়ে কেঁদে উঠল। আনান চোখের কোণে বেয়ে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আনান তুরের চোখের পানি যত্ন করে মুছে দিয়ে বলল, কে বলেছে তুমি বেনামি? তুর এইবার জোরে কেঁদে উঠল। আনান্তরের কান্না দেখে তুরকে বুকের সাথে মিশে নিল। তুর আনানের টি-শার্ট খামছে ধরে কাঁদতে কাঁদতে বলল, সবাই বলে আমি বেনামি, আমি নাকি পাপ। ওই ছেলেগুলো বলল বেনামি, তো তাই আমাকে বাজে কথা বলছে। আমি বেনামি, তাই শাহেদ ভাইকেও আমার সাথে আত্মীয়তা করবে না করেছে। আপনি বলুন, আমি কি খুব খারাপ? বেনামি হলে কি আমাকে খারাপভাবে ছোঁয়া যাবে? কেন সবাই এসব বলে? অনেকগুলো মেয়ে আমাকে কলেজে এসব বলে। আমার তো কষ্ট হয়, ওরা বুঝে না কেন? আপনি আমাকে মিথ্যা বলে বিয়ে করেছেন, আমি বেনামি বলে, তাই না? আমি সব জানি, আমি সব বুঝি। আমি বেনামি বলেই সবাই এমন করে। আনান স্তব্ধ হয়ে গেছে তুরের কথায়। আনান 2 চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। তার ছোট মায়া পরীটাকে সবাই এসব বলতো, না জানি ছোট মনটাকে কতটা দাগ কেটেছে। আনান চোখ বন্ধ করে তুরকে শক্ত করে জড়িয়ে ধরে তুরের মাথায় ঠোঁট ছোঁয়ালো। কাঁদতে কাঁদতে তুরে হেঁচকে উঠে গেল। আনান নিজেকে সামলে নিয়ে আদ্র বলল, সবার কথা কেন শুনবে তুমি? পচা লোকের পচা কথা কখনো শুনবে না। আর না, তাকে কথায় কষ্ট পাবে। মানুষ কষ্ট তাদের কথায় পায় যারা তাদের ভালোবাসে। আচ্ছা তুর, তোমাকে যারা খারাপ কথা বলতো তারা কি তোমাকে ভালোবাসে? ভালোবাসে। তুর হেসকি তুলতে তুলতে বলো, না বাসে না। আনান মুচকি হেসে বলো, তাহলে তাদের কথায় কেন কষ্ট পাবে? তারা তো তোমাকে ভালোই বাসে না। আসলে জানো, তারা তোমাকে হিংসে করে তুমি হাসি খুশি থাকো, তাই। আনানের আদরি কথায় তুরের কান্না থেমে গেল। তুর আনানকে ছেড়ে সবে দাঁড়িয়ে কান্না জড়ানো গলায় বলল, কিন্তু হুজুর তো বলেছে হিংসা পতনের মূল। যারা হিংসা করে তারা নাকি শেষ হয়ে যায়। আনান মুচকি এসে তুরের চোখে লেগে থাকা পানিটুকু মুছে দিয়ে বলো, ঠিক বলেছ। কিন্তু তুর, তুমি একটা কথা তো জানোই না, আমি তোমাকে বেনামি বলে বিয়ে করিনি। আমি তো তোমাকে আমার আদরণী করে রাখার জন্য মিথ্যা বলে বিয়ে করেছি। আনানের কথায় তুর ভুরু কুচকে তাকিয়ে আছে। আনান মুচকে এসে তুরকে টেনে সোফায় বসিয়ে দেয়। আনান তুরের সামনে হাঁটু গেড়ে বসে তুরের হাতে নিজের মুঠো নিয়ে বলল, সত্যি আমার কাছে তো তুমি বেনামি। তুমি তো আমার নামে লিখে নেওয়া সেই আদরিনী। আমি মোটেও তোমার দায়িত্ব পালন করছি না। আমি আমার বইয়ের প্রতি দায়িত্ব পালন করছি, যেটা দায়িত্ব না অধিকার বোধ বলে। এই বেনামি হচ্ছে তার নাম নেই। কিন্তু দেখো, তোমার তো কত সুন্দর নাম তুর। আম্মা তোমাকে কত সুন্দর নাম দিয়েছে, তোমাকে কত ভালোবাসে। তোমাকে না আমার নামটাও দিয়ে দিয়েছি। তুর মুখ ফুলে বলো, মা বাবা না থাকলে তাদের বেনামি বলে। আমার তো মা বাবা নেই, তারা কোথায় সেটাও জানি না, তাই আমাকে বেনামি বা পাপ বলে। আমি নাকি পাপ তাই রেখে গেছে। আনন্দ তপ্ত নিঃশ্বাস ফেল। কথা ঘুরিয়ে লাভ হলো কি, ঠিক বুঝে গেছে। দূরের দিকে তাকিয়ে বলো, দেখো তুর, বাবা মা না থাকলে যদি বেনামি হয় তাহলে আমিও সেই কাতারে পড়ি। তোমার কাছে তো তোমার মা ডাকার মতো আছে, মায়ের মতো, বরং মায়ের চেয়ে বেশি ভালোবাসে এমন একটা মা আছে। কিন্তু আমার তো তাও নেই। তাহলে বলো, বেনামি আমি নাকি তুমি? তুর কিছুক্ষণ চুপ করে থেকে বলো, আম্মা বলেছেন কাউকে কষ্ট দিয়ে কথা বলতে না। আমি সেজন্য উত্তর দিতে পারছি না। তোর কথা। আনান শব্দ করে হেসে উঠে দূরের দিকে তাকিয়ে ভাবছে, কতটা ইনোসেন্ট তুমি তুর, কতটা ইনোসেন্ট মনের একজন কে জীবনে পাবো, কিংবা তাকে পাওয়ার যোগ্যতা কি আমার আদৌ আছে? হয়তো হ্যাঁ, হয়তো না। এতক্ষণে তুরের মনে জমে থাকা মেঘ সরে গেছে। তুর আনানের হাতের দিকে তাকিয়ে আগের মতো ফুঁসে উঠে বলল, হাত ছাড়ুন। হাত ধরেছেন কেন? আনান হতচকিয়ে গেল, হাত ছেড়ে দিল। তুর বিরক্ত হয়ে বলল, অসভ্য লুচু বদ ছেলে,
আনান তীব্র হাসি হাসছে। তার পিয়সীর আগের রূপ দেখে তুর উঠে আয়নার সামনে দাঁড়িয়ে আবার চুল আঁচড়াতে চেষ্টা করছে। আনান তা দেখে মুচকি এসে তুরের পিছনে দাঁড়িয়ে হাত থেকে চিরুনি নিয়ে নিল। তুর ভুরু কুচকে আয়নার দিকে তাকিয়ে আছে। আনান আয়নায় তুরে চোখে চোখ রেখে বলল, আমি আশ্রয় দিচ্ছি, তুমি দাঁড়াও। আয়না মোটা চিরুনিটা হাতে নিয়ে তুরের চুল আঁচড়াতে শুরু করলো। নিচে বসে তুরের চুলগুলো আঁচড়ে আবার দাঁড়িয়ে চুল আঁচড়ে দিচ্ছে। তুর তা দেখে বিরক্ত হয়ে বলল, কান ধরা থাকলে এক্ষণে 10 বার ওঠবস করা যেত, আঁচড়াতে পারে না নাকি? আম্মার মতো করে আশ্রয় দিন না। আনান এসি রুমে থেকে ঘামতে ঘামতে শেষ। আর এদিকে তুর দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। প্রায় 40 মিনিট পর আনান ফাইনালি উঠে দাঁড়ালো। চিরুনি রেখে দেখো শেষ। তুর চরম বিরক্ত হয়ে বলল, জট খুলতে এতক্ষণ লাগে? বেনি করে দিবে কে? আম্মা মতো করে দিন না প্লিজ। আনান পড়েছে বিপাকে। এই চুল আশ্রয় দিতে শেষ, আবার বেনি করবে? বেনি কেমনে করে? হ্যাঁ, মাকে দেখেছিলাম অনেক আগে করতে, কিন্তু শেখেনি। আনান কোনো রকম বুদ্ধি খাটিয়ে বলো, ঘুমানোর আগে করে দিব, এখন আপাতত খোপা করে নাও। তুর আনানের কথা অনুযায়ী চুলগুলো পেঁচিয়ে পেঁচিয়ে খোপা করলো। খোপা করে ঠাস করে সোফায় বসে পড়লো। আনান মোবাইলে ফোন আর ল্যাপটপ হাতে নিয়ে বিছানায় রাখলো। তুরের কাছে গিয়ে বলল, ফিরে শুয়ে আসো, নাস্তা করতে হবে, দুপুরে তেমন খাইনি। তুর ভুরু কুচকে তাকিয়ে বলো, পেট আমার আপনার না, আর পেট খালি না ভর্তি তা আপনাকে কে বলল? আনান হতাশার নিঃশ্বাস ফেলে বলো, ঠিক আছে মহারানী, যখন যা বলবে। তুর কিটকিটে হেসে বলো। তুরের কথা আনান নিজের মাথা নিজে ফাটাতে ইচ্ছে করছেন। তুর শব্দ করে হেসে উঠে ওয়াশরুমে চলে গেল। আনান তুরের যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, আমার দুষ্ট রানী একটা। তুর ফ্রেশ হয়ে বের হতেই আনান ল্যাপটপ আর মোবাইল রেখে উঠে বলল, তুর চলো নিচে যাই। তুর মুখ মুছতে মুছতে বলে, আপনি যান, আমি একটু পরে যাব। আনান চোখ ছোট ছোট করে বলল, পরে কেন? আমার সাথেই চলো। তুর কটমটো করে তাকিয়ে বলো, দেখুন বেশি কথা বলবেন না, আমি আপনার মতো ট্রাউজার আর টি শার্ট পরে বের হতে পারবো না। আমি মেয়ে, আমার সময় লাগবে। আনান চোখ পাকিয়ে শাসনের সুরে বলো, কেন সময় লাগবে? তুমি তো বেড়াতে যাচ্ছ না, তাহলে কিসের সময়? তোর ভুরু কুচকে তাকিয়ে বলো, একদম চোখ পাকিয়ে কথা বলবে না। চোখ পাকালে দেখলে না কাঁটা চামচ দিয়ে চোখ তুলে ফেলবো। আনান বড় করে নিঃশ্বাস ফেলে মনে মনে বলো, আনান কেন তুই বারবার ভুলে যাস? তোর বউ তোর থেকে এক লেভেল উপরে, তোর মতো মাফিয়াকে তোর বউ পাত্তা দেয় না। আনানের শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলো, ঠিক আছে তুমি রেডি হও, আমি আসছি এখানে। তোর ভেঙচি কেটে আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব বাঁধতে লাগলো। আনান ট্রাউজার পকেটে হাত ঢুকে দূরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তোর হিজাব বেঁধে টেনে টেনে ঠিক করে বলো, চলুন যাই। আনান পকেট থেকে হাত বের করে তোরের পিছনে যেতে লাগলো। বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করো, আচ্ছা তোর তুমি কি বাড়িতে হিজাব বেঁধে থাকতে? তোর বিরক্ত হয়ে বলো, তো কি করব, আপনার বাড়িতে কত মানুষ হিসেব আছে, আম্মা যদি একবার জানতে পারে হুজুরের পড়া মনে না রেখে এত মানুষের ভিড়ে হিজাব ছাড়া বের হয়েছি, তখন আমাকে ধুয়ে ঝুলিয়ে রাখবে। আনান দূরের কথা শুনে হেসে উঠল। সিঁড়ি বেয়ে নামতে সবগুলো সার্ভেন্ট তাকিয়ে আছে তাদের দিকে, তবে আনানের দিকে বেশি করে তাকাচ্ছে, কারণ এত বছর এই বাড়িতে আছে কিন্তু কেউ আনান এইভাবে হাসতে দেখেনি। এই প্রথম আনানকে এতটা উৎফুল্ল দেখছেন। তুর নিচে নামতেই সবাইকে সালাম দিল। সবাই হা হয়ে তুরের দিকে তাকিয়ে আছে, তারা আশা করেনি তুর তাদের মতো সার্ভেন্টে সালাম দিবে। তুর সবাই দিকে তাকিয়ে বলল, সালাম দিলে সালামের দিতে হয় কিন্তু। দূরের কথা সবাই মুচকি হেসে সালাম দিল। আনান টেবিলে বসতেই সবাই নাস্তা এনে টেবিল সাজাতে লাগলো। তুর ভুরু কুচকে টেবিলের দিকে তাকিয়ে আছে। আনান তার পাশে চেয়ারে তুরকে বসতে বলল। তুর ভেঙচি কেটে আনান থেকে 3টা চেয়ার পরে গিয়ে বসলো। আনান মুচকি হেসে বলল, মহারানী যদি এতে সুখী থাকে তাহলে আমার সমস্যা নেই। তুর দাঁত কেলে হেসে বলল, সেনাপতিতে সমস্যা হওয়ার কথাও না। আনান নিজের কথা ভেসে গেল। নাস্তার টেবিলে সাজানো শেষ হলে আনান তুরকে খেতে বলে। তুর টেবিলের দিকে তাকিয়ে সব সার্ভেন্টের দিকে তাকায়। আনান ভুরু কুচকে তুরের কাণ্ড দেখছে। তুর সার্ভেন্টের দিকে তাকিয়ে বলে, তোমরা বসো, যাও একসাথে সবাই মিলে খাবো। এত খাবার দুজনে মিলে খেতে পারবো না। সবাই চকিতে চাউনিতে তুরের দিকে তাকলো। তুর মুচকি হেসে বলল, আমার আম্মাও ঘরের সব কাজ করে, এরপর আমার সাথে বসে খায়। তোমরা বসো না, দেখবে একসাথে খেতে মজা লাগবে।
আসো, এইখানে অনেকগুলো চেয়ার আছে। আনান তুরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। সবার কথা আনান হয়তো কখনো চিন্তাও করেনি। আসলেই তো বেতন দেওয়া ছাড়া কখনো হেসে কথা অবধি বলেনি, সেজন্য তারা তাদের ভয় পায়। তুরের কথা সবাই ভয় পেতে আছে। মহিলা সার্ভেন্ট তিনজন একজন একজনের দিকে তাকাচ্ছে, আর পুরুষ দুজনের মধ্যে বয়স্ক লোকটি তুরের দিকে তাকিয়ে বলল, না মা, তুমি খেয়ে নাও, পরে আমরা খাবো। তুর মুচকি হেসে বলে, এইবার তো মা বলে ফেলেছ, এখন তো একসাথে বসে খেতেই হবে। সার্ভেন্টগুলো আনারের দিকে তাকাতে আনার মুচকি হেসে চোখ দিয়ে বসতে ইশারা করলো। সবাই বসে তুরকে খাবার এগিয়ে দিচ্ছে। তুর সবার সাথে বসে খাচ্ছে আর গল্প করছে। ইতিমধ্যে সবার চোখের মধ্যমণি হয়ে গেছে। আনার কফি মগে চুমুক দিতে দিতে তুরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। তুর তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, তাকে কোনো সন্দেহ নেই। ঘন কালো অন্ধকারের মাঝে তুর এক চিলতে আলো, যে আলো সকল অন্ধকারকে কাটিয়ে পথ দেখাতে সক্ষম। খাওয়া দাওয়া শেষ করে তুর পা ভাঁজ করে সোফায় বসে পড়ল। আনার তুরের দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে চলে গেল। আর এদিকে তুর সবাইকে নিয়ে গল্প জুড়ে বসে আছে। সবাই হাসির শব্দ, নীরবে নিস্তব্ধতা বাড়িটা ঝঙ্কার দিয়ে উঠেছে। এদিকে আনান বসে বসে চুলে বেনি করা শিখছে। অন্তত 50টা ভিডিও ল্যাপটপে ডাউনলোড করে রেখেছে। মোবাইল তো সীমা নেই। আজ বউয়ের চুল বেঁধে দিবে বলে কথা। যে বউ তার নিশ্চিত একটু এদিক ওদিক হলে তার ভাষায় ইজ্জত ধুয়ে ঝুলিয়ে দেবে।